নমস্কার, আমি বৈশাখীর গল্পকথায় টুকরো টুকরো গল্পের সঙ্গে আজ আবার হাজির হয়ে গিয়েছি। আজ আপনাদের জন্য কারাগার গল্প পাঠ এবং গল্প লেখায় আমি বৈশাখী বিশ্বাস দেবনাথ। গল্পটি অবশ্যই প্রাপ্তমনস্ক শ্রোতা বন্ধুদের জন্য। প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন, ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং বৈশাখীর গল্পকথা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে পাশে থাকতে একদম ভুলবেন না বন্ধুরা। আমার মেইন চ্যানেল শিল্প সাহিত্য বাই বৈশাখীতেও আপনারা ইচ্ছে করলে একবার ঘুরে আসতে পারেন। সেখানে অলরেডি আপলোড করা রয়েছে অনেকগুলি গল্পের সমাহার। শুরু হচ্ছে আজকের গল্প, কারাগার। গল্প পাঠ এবং লেখায় আমি বৈশাখী বিশ্বাস দেবনাথ। গল্পটি অবশ্যই প্রাপ্তবয়স্ক শ্রোতা বন্ধুদের জন্য। মোবাইলের স্ক্রিনে দুটি ছেলে আর মেয়ে একে অপরের সাথে কামনা লিপ্ত হয়ে রয়েছে। একবার ছেলেটি মেয়েটির ওপরে ওঠে, একবার মেয়েটি ছেলেটির ওপরে। দৃশ্য দেখতে দেখতে উত্তেজনা চরমে পৌঁছে চলেছে। হাঁপাচ্ছে বসে বসে যে দেখছে সে নিজেও। আচমকা ওই ছেলে মেয়ে দুটোর মধ্যে ওই কামনালিপ্ত পরিবেশের হঠাৎ একটুখানি সময়ের বিরতিতেই দেখা গেল তৃতীয় কোনো ব্যক্তির প্রবেশ। সেই ব্যক্তি প্রবেশ করে পুরুষটির মধ্যে ঢুকে গেল এবং ঢুকে গিয়ে পুরুষটিকে করে তুলল এক যৌন পিশাচটি মেয়েটির শরীরে নখের আঁচড় দিচ্ছে, দাঁতের কামড় বসাচ্ছে, চাবুক দিয়ে প্রহার করছে, আর মেয়েটি ততোধিক শব্দে চিৎকার করে করে তার কামকে আরও বেশি করে উত্তেজনাময় করে তুলেছে। মোবাইলটা হাত থেকে ধপ করে পড়ে গেল মেয়েটির। দেখতে দেখতে তার শরীরটাও কেঁপে উঠেছে। আজকাল নিজের ছায়া দেখলেও ভয় লাগে তার। মনে হয় একা এই ঘরটার মধ্যে ছায়া যদি তার শরীরের ওপরে ঘিরে বসে, আর তারপর তার সাথেও যদি একই রকমভাবে ওই পাশবিক আচরণ, নাকি শরীরের কোনো একটা অঙ্গ জানান দিচ্ছে না এ যেন চরম তৃপ্তির আবেশ। সন্ধ্যার পর থেকেই অদ্ভুত একটা অস্বস্তি তাড়া করে ফিরছিল অদিতিকে। কলেজ থেকে ফেরার পথে আজকের রাস্তাটা বড়ই অদ্ভুত লাগছিল। চারপাশে অনেক ভিড়, কিন্তু কারো মুখ যেন ধরা পড়ছিল না তার মনে। সবাই যেন এক একটা কালো কালো ছায়া। অদিতি বাড়িতে ফিরে দরজা বন্ধ করে শান্ত হতে চাইল। সে একা থাকে, মা বাবা থাকে গ্রামের বাড়িতে। এখানে সে পড়াশোনার জন্য এসেছে, কিন্তু আজকের এই অজানা একটা অনুভূতি তাকে আচ্ছন্ন করে রেখেছে। রাতে খাওয়া দাওয়ার পর টেবিলে বসে এসে নোটস তৈরি করছিল। হঠাৎ তার নজরে আসে জানলার বাইরে যেন কেউ দাঁড়িয়ে আছে। দ্রুত গিয়ে পর্দা সরিয়ে দেখে সে কেউ নেই, কিন্তু মেঝেতে এসেই আবার ছায়া। ছায়া কি জানলার বাইরে কারো, নাকি ঘরের ভেতরে? অদিতি ভয় পেতে শুরু করে, কিন্তু নিজেকে বোঝায় এটা কেবল একটা প্রতিফলন। সে আলো নিভিয়ে দেয়। রাত 3টে। একটা শব্দে ঘুম ভেঙে যায় তার। ঘরের কোণের দিকে তাকায় সে। ছায়াটা যেন নড়ছে। কাঁপা গলায় অদিতি বলে, কে কে আছে ওখানে? কোনো উত্তর নেই। ছায়াটা তার কাছে আসতে শুরু করেছে। অদিতি লাফিয়ে উঠে দরজার দিকে ছুটে যায়। দরজা খোলার চেষ্টা করে, কিন্তু দরজা খোলে না। পেছন থেকে একটা শীতল স্পর্শ তার কাঁধে আসে। ঘুরে দাঁড়ানোর আগেই একটা ফিসফিস কানে ভেসে আসে, তুমি ভুল করেছ অদিতি, আমায় চিনতে পারছো না? অদিতির শরীর পুরো যেন জমে ওঠে। সেই কণ্ঠটা সে আবার শোনে, এবার আরো কাছে, আরো স্পষ্ট। তোমাকে খুঁজতে অনেক দেরি হয়ে গেছে, ভেবেছিলে পালিয়ে বাঁচবে? অদিতি ঘুরে দাঁড়ায়, কিন্তু ঘরের মধ্যে কাউকেই দেখতে পায় না। শুধু একটা ছায়া যেন তার মুখের সামনে ঝুলছে। সেটা কি মানুষের, নাকি অন্য কিছুর? সে তড়িঘড়ি ফোনের দিকে হাত বাড়ায়, কিন্তু ফোনটাও কাজ করছে না। স্ক্রিনে শুধু একটি কথা জলজলে স্পষ্ট, তোমার সময় শেষ।
ভয় আর আতঙ্কে অদিতি পেছনে হটে যায়। তার মনে একটা ঝাপসা স্মৃতি ভেসে ওঠে। 5 বছর আগে এক রাতে অদিতি আর রাহুল গিয়েছিল একটি নির্জন বাড়িতে। তাদের উদ্দেশ্য ছিল একটা মজার ভিডিও শুট করা। সেই বাড়িটি ছিল জনশূন্য। স্থানীয়রা বলতো সেখানে অলৌকিক কিছু আছে, কিন্তু রাহুল জেদ ধরে, চল, ভূত বলে কিচ্ছু হয় না, আজকে প্রমাণ করেই ছাড়বো। কিন্তু সেই দিন সেই বাড়িতে কিছু একটা ঘটেছিল। রাহুল আর ফিরে আসেনি, আর অদিতি কখনোই সেই রাতের কথাও ভোলেনি। অদিতি আবার শোনে সেই কণ্ঠ, এবার আরো ক্ষিপ্র, আরো ভয়ানক। আমায় ছেড়ে যেতে চেয়েছিলে, আমাকে ফেলে বাঁচতে পারলে, আজ আমি ফিরে এসেছি অদিতি। অদিতি চিৎকার করে বলে, তুমি তুমি রাহুল না, তুমি কে? কিন্তু ছায়াটা যেন মিশে যায় চারপাশে। ঘরের বাতিগুলো জ্বলতে থাকে আর নিভতে থাকে। হঠাৎ অদিতির সামনে দেয়ালে একটা লেখা ভেসে ওঠে, তুমি আমাকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছিলে, এবার তুমিও আমার সাথে আসবে। অদিতি দরজার দিকে ছুটে যায়, কিন্তু দরজা খুলতে গিয়ে দেখে তার হাতই নেই সেখানে। সেখানে অদ্ভুত একটা ছায়া, তার শরীর যেন অদৃশ্য। অদিতি বুঝতে পারে সে যদি এখনই এর থেকে মুক্তির উপায় খুঁজে না পায় তবে তার সব শেষ। সে জোরে জোরে বলে, আমি কিচ্ছু করিনি, এটা একটা দুর্ঘটনা ছিল। কণ্ঠটা এবার গর্জে ওঠে, তুমি মিথ্যা বলছো, তুমি জানো সেই রাতে কি ঘটেছিল। অদিতির মনে পড়ে তার কাছে পুরনো একটা পেন ড্রাইভ আছে, সেখানেই ওই রাতের ঘটনা ভিডিও রেকর্ড করা হয়েছিল। তড়িঘড়ি সে ড্রাইভটা খুঁজে বার করার চেষ্টা করে, কম্পিউটারে লাগায়। ভিডিওতে দেখা যায় রাহুল বাড়ির একটা ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেয়। কিছুক্ষণ পর দরজার পেছন থেকে একটা ছায়া বেরিয়ে আসে, কিন্তু ছায়াটা রাহুলের নয়। ভিডিওটি হঠাৎ বন্ধ হয়ে যায়। স্ক্রিনে বার্তা উঠে আসে, এটা এখনো শেষ হয়নি। অদিতি ধীরে ধীরে ভিডিওর দিকে তাকায়। পুরো শরীর তার ভয়ে কাঁপছে। ছায়াটা রাহুলের পেছন পেছন দেখা যাচ্ছিল। সেটাই কি এখন তার ঘরে? সে ভাবছে, হে কি কেবল রাহুলের আত্মা, নাকি আরো বড় কিছু? ভিডিওর সেই শেষ ফ্রেমটা স্থির হয়ে আছে কম্পিউটার স্ক্রিনে। হঠাৎ স্ক্রিনের অন্ধকারে একটা মুখ ভেসে ওঠে, সেটা রাহুলের নয়। অদিতি চিৎকার করে পেছনের দিকে সরে যায়, তুমি তুমি রাহুলের নামে ভুল করেছো। কণ্ঠটা বলে, আমি তাকে নিয়ে এসেছি, এবার সে তোমায় নিয়ে যাবে। অদিতি বলে, কে তুমি? কণ্ঠটা হেসে ওঠে, কিন্তু হাসিটা ভয়ানক ঠান্ডা। আমার নাম কেউ জানে না, আমি ছায়া, আমি যেখানে থাকি সেখান থেকে কেউ ফিরে আসে না। হঠাৎ ঘরের বাইরে দরজার কড়া নড়ার শব্দ। এত রাতে কে আসতে পারে? এটা ভাবা অসম্ভব। অদিতি ভয়কে উপেক্ষা করে দরজার দিকে এগিয়ে যায়। ধীরে ধীরে দরজা খুলে একজন বয়স্ক লোক ভিতরে প্রবেশ করে, একজন সাধু বাবা। লোকটি বলে, তোমাকে বাঁচানোর সময় এসেছে, আমি জানি তুমি কি দেখছো। অদিতি হতবাক হয়ে বলে, আপনি কি, আপনি কি করে জানলেন? সাধু মাথা নেড়ে বলে, এই ছায়া শুধু তোমার নয়, বহু মানুষের জীবনের ক্ষতি করেছে। তোমার বন্ধু রাহুল তার প্রথম শিকার ছিল না। এই ছায়া শক্তি পায় তাদের কাছ থেকে যারা কোনো না কোনো অপরাধ লুকিয়ে রাখে। অদিতি হতচকিত হয়ে বলে, কিন্তু আমি তো রাহুলকে বাঁচানোর চেষ্টা করেছিলাম, এতে আমার কোনো দোষ ছিল না। সাধু ঠান্ডা গলায় বলে, তুমি সত্য বলছো নাকি নিজেই নিজেকে মিথ্যে বলছো সেটা ছায়া জানে। সত্যি কথা বললে তবেই সেই ছায়া দুর্বল হয়। সাধু অদিতির সামনে একটা আয়না রাখে, বলে, নাও, এই আয়নার দিকে তাকাও। যদি সত্যি বলে থাকো তবে ছায়া তোমার কাছে পৌঁছাতে পারবে না। অদিতি কাঁপতে কাঁপতে আয়নার দিকে তাকায়। হঠাৎ সে দেখে আয়নার মধ্যে তার প্রতিচ্ছবি নেই, বরং রাহুলের মুখ দেখা যাচ্ছে। রাহুল ফিসফিস করে বলছে, তুমি পালিয়ে এসেছিলে অদিতি, আমাকে ফেলে এসেছিলে। তুমি যদি আমাকে সাহায্য করতে তাহলে আমি বেঁচে যেতাম। অদিতি চিৎকার করে বলে, না, আমি তোমাকে বাঁচানোর চেষ্টা করেছিলাম, আমি কিছু করতে পারিনি। সাধু বলে, তুমি যদি নিজেকে ক্ষমা করতে না পারো তবে ছায়া তোমার আত্মাকে কেড়ে নেবে। অদিতি গভীরভাবে শ্বাস নেয়।
সে বুঝতে পারে রাহুলের মৃত্যুর জন্য সে নিজেকে দোষী মনে করে এসেছে সব সময়, কিন্তু সেই রাতে যা হয়েছিল তা সম্পূর্ণ তার নিয়ন্ত্রণের বাইরে। সে নিজের মনেই বলতে থাকে, আমি দোষী নই, আমি দোষী নই, আমি যা পারি করেছি। কিন্তু ঠিক তখনই ছায়া তার ঘরে এসে ঘন হয়ে ছড়িয়ে পড়ে। সাধু বলে, এখনো সময় এসেছে, সাহসের পরীক্ষা দাও অদিতি। ছায়াকে শেষ করার জন্যে তোমাকে সত্য প্রকাশ করতেই হবে। ঘরের বাতি কাঁপতে শুরু করে, বাতাস ভারী হয়ে যায়, যেন শ্বাস নেওয়াটাও অসম্ভব। ছায়া ধীরে ধীরে পুরো ঘরটাকে গ্রাস করছে। অদিতি এখন শুধুমাত্র নিজের ধূপকানি শুনতে পাচ্ছে। সাধু কড়া গলায় বললেন, অদিতি, সময় ফুরিয়ে আসছে, তুমি যা লুকোচ্ছ সেটা প্রকাশ করো, না হলে ছায়া তোমায় গিলে খাবে। অদিতি কাঁপা গলায় বলে, আমি কি করেছি, আমি সব বলছি। সাধু চিৎকার করে বলে, তোমার ভয়ের গভীরে ঢোকার চেষ্টা করো। ছায়া শুধু তাদের গ্রাস করে যারা সত্য লুকায়। অদিতির মনে ঝাপসা স্মৃতিগুলো স্পষ্ট হয়ে ওঠে। সেই রাত, রাহুলের চিৎকার, বন্ধ দরজা আর সেই ছায়ার উপস্থিতি, সব মিলিয়ে একটা ভয়ঙ্কর পরিবেশ তৈরি হয়েছিল সেই সময়। অদিতি তখনও ভয় পাচ্ছে। অদিতি দেখেছিল রাহুল দরজার পেছনে আটকা। সে জানতো দরজা খুললেই ভেতরে কিছু একটা তাকে টেনে নিয়ে যাবে। সে অপেক্ষা করছিল, স্রেফ দাঁড়িয়েছিল, রাহুলের মুখ থেকে জীবনের আলো নিভে যাওয়া পর্যন্ত। আমি ভয় পেয়েছিলাম, অদিতি ফিসফিস করে বলে। আমি দরজা খুলতে পারতাম, কিন্তু আমি নিজেকে বাঁচাতে চেয়েছিলাম। রাহুলের পেছনে একটা ছায়া মূর্তি ওকে টেনে নিয়ে গিয়েছিল। ছায়া তীব্র গর্জনে কাঁপতে শুরু করে। ঘরের চারপাশ থেকে কাঁচের টুকরোগুলো মাটিতে ভেঙে পড়ে। সাধু বললেন, তুমি এখনো পুরো সত্যি বলনি, সত্য প্রকাশ করো। অদিতি হঠাৎ চিৎকার করে ওঠে, বলে, আমি রাহুলকে মৃত্যুর মুখের দিকে ঠেলে দিয়েছিলাম। আমি জানতাম আমি দরজা খুললে আমিও মরবো। আমি তাকে ফেলে পালিয়ে এসেছিলাম। ছায়া তখন আরো বড় হয়, যেন পুরো ঘরটাকে এবার ঘিরে ফেলেছে। অদিতি বুঝতে পারে এখন তার সামনে কেবল দুটো পথ, নিজের জীবন দিতে হবে, আর না হলে সত্যি নিজের দোষ মনে করে ছায়াকে দুর্বল করতে হবে। সাধুটি লাল একটি সূত্র তুলে ধরে। অদিতি বলে, এটা 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 তোমার আত্মার প্রতীক। যদি সত্যি নিজের দোষ মনে করে থাকো, ছায়া তোমার থেকে সরে যাবে। কিন্তু যদি তোমার ভেতরে একটুও মিথ্যে থাকে, তবে এই সূত্রটা ছিঁড়ে যাবে। অদিতি সূত্রটি হাতে নেয়। আমি রাহুলকে ফেলে গিয়েছিলাম কারণ আমি বাঁচতে চেয়েছিলাম, সে বলে। কিন্তু আমি এখন বুঝি ওটা অন্যায় ছিল। আমি তাকে ছেড়ে না এলে হয়তো দুইজনেই বাঁচতে পারতাম। আমি নিজেকে ক্ষমা করতে পারিনি। ছায়া ততক্ষণ ভয়ানক চেহারা নিয়ে অদিতির দিকে এগিয়ে এসেছে। তার হাত ছায়ার ভেতরে ঢুকে যাচ্ছে। অদিতি কাঁপতে কাঁপতে বলে, আমি যা করেছি তার শাস্তি পেতে প্রস্তুত, কিন্তু তুমি আমাকে আর কাউকে আঘাত করে মেরে ফেলো না। সূত্রটি উজ্জ্বল আলো ছড়িয়ে দেয়। ছায়া তীব্র গর্জন করে কুঁকড়াতে থাকে। পুরো ঘর ঝাঁকুনি দিয়ে ওঠে, বাতি ফেটে যায়, কাচের জানালা টুকরো টুকরো হয়ে বিচূর্ণ হয়ে পড়ে। শেষবারের মতো ছায়ার কণ্ঠ শোনা যায়, তোমার সত্য তোমায় বাঁচালো অদিতি, কিন্তু মনে রেখো, ছায়া কখনো মরে না। ঘরটা হঠাৎ নিস্তব্ধ হয়ে যায়। বাতাস আবার হালকা। সাধু ক্লান্তভাবে মাটিতে বসে পড়ে। তুমি নিজেকে মুক্ত করেছ, তিনি বললেন, কিন্তু ছায়ার স্মৃতি তোমার কাছে রয়ে যাবে। আর কারো সাথে কখনো মিথ্যে করবে না। অদিতি জানে তার জীবন আর কখনোই আগের মতো হবে না, কিন্তু আজ সে যা শিখেছে তা হলো সত্যের শক্তি। ছোট গল্পের সমাহার আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে একদম ভুলবেন না। প্রতিদিন আসবো দুটো করে টুকরো গল্পের সমাহার নিয়ে। আপনাদের সাহায্য এবং সহযোগিতা একান্তভাবে কামনা করি। ভালো লেগে থাকলে অবশ্যই বৈশাখীর গল্পকথা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে পাশে থাকবেন বন্ধুরা। আজ এই পর্যন্তই।
আবার দেখা হচ্ছে আগামীকাল। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।